বৈশ্বিক শুল্ক আরোপ করে এক বছরে প্রায় 200 বিলিয়ন রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে স্টেট অব দি ইউনিয়নে দেয়া ভাষণে তিনি এই কথা জানান। আমেরিকাকে মহান করতে তৃতীয় দফায়ও তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। মঙ্গলবার রাতে স্টেট অব দ্য ইউনিয়নে ইতিহাসের দীর্ঘ সময় ভাষণ দেওয়ার রেকর্ড করেন ট্রাম্প। প্রায় 2 ঘন্টার ভাষণে তিনি অভিবাসন নীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সহ নানা বিষয়ে নিজের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে আবারও মহান করে তুলতে তৃতীয় দফায় তারই প্রেসিডেন্ট হওয়া উচিত। যখন আমি 12 মাস আগে এখানে শেষবার কথা বলেছিলাম, তখন একটি সংকটে নিমজ্জিত জাতির দায়িত্ব গ্রহণ করেছিলাম। স্থবির অর্থনীতি, রেকর্ড পর্যায়ের মুদ্রাস্ফীতি, সম্পূর্ণ উন্মুক্ত সীমান্ত, সামরিক ও পুলিশ বাহিনীতে ভয়াবহ নিয়োগ সংকট, দেশে লাগামহীন অপরাধ এবং সারা বিশ্বে যুদ্ধ ও অস্থিরতা। কিন্তু আজ রাতে মাত্র 1 বছর পর আমি মর্যাদা ও গর্বের সঙ্গে বলতে পারি, আমরা এমন এক রূপান্তর সাধন করেছি যা আগে কেউ কখনো দেখেনি। এক যুগান্তকারী পরিবর্তন। সত্যি এটি ইতিহাসের জন্য এক বিশাল পরিবর্তন। এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ। প্রথা অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে তিনি এ ভাষণ দেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপকে এখতিয়ার বহির্ভূত বলে রায় দিলেও স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ট্রাম্প বলেন, শুল্ক আরোপের মাধ্যমে তিনি দেশের রাজস্ব ঘাটতি দূর করেছেন এবং গত 1 বছরে শুল্ক থেকে প্রায় 200 বিলিয়ন রাজস্ব আদায় হয়েছে। ট্রাম্প বলেন, বৈধ উপায়ে যে কোনো অভিবাসীকে প্রবেশের জন্য স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এ সময় মিনেসোটায় সোমালি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জলদস্যু বলে আখ্যা দেন ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রে অপরাধ ও জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ার জন্য অবৈধ অভিবাসীদের দায়ী করেন। আজ আমাদের সীমান্ত সুরক্ষিত, আমাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে, মুদ্রাস্ফীতি দ্রুত কমছে, আয় দ্রুত বাড়ছে, গর্জনরত অর্থনীতি আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে এগিয়ে চলছে। আমাদের শত্রুরা ভীত, আমাদের সামরিক ও পুলিশ বাহিনী শক্তিশালী এবং আমেরিকা আবার সম্মান পাচ্ছে, সম্ভবত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য বিশ্ব নেতারা ট্রাম্পের প্রশংসা করেছে বলে দাবি করেন ট্রাম্প। ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নতুন বন্ধু উল্লেখ করে দেশটির তেলের মজুদ থেকে 80 মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বিশ্বব্যাপী 8টি যুদ্ধ বন্ধ করার আবারও দাবি জানিয়ে ট্রাম্প বলেন, প্রতি মুহূর্তেই বিশ্বে শান্তি স্থাপনের চেষ্টা করছেন তিনি। সৃষ্টি ঘটক, 71। 15% নয়, বিদেশ থেকে আমদানি হওয়া সকল পণ্যে 10% শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্পের আরোপ করা শুল্ক গত শুক্রবার বাতিল করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে আদালত জানায়, 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্ট এসব শুল্ক আরোপের ক্ষমতা রাখেন না। এরপরেও পিছু হটেননি ট্রাম্প। সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এক নির্বাহী আদেশে নতুনভাবে 10% শুল্ক ঘোষণা করেন। এরপর তা বাড়িয়ে 15% করেন। ওই শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে, তবে 15%-এর পরিবর্তে শুল্ক হার ধরা হয়েছে 10%। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছুরিকাঘাতে 4 জন নিহত হয়েছে। এই সময় সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে কি পেনিনসুলার একটি বাড়ির বাইরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলার কিছুক্ষণ আগে এক ব্যক্তি ওই বাড়ির নিরাপত্তা নষ্ট করেছে বলে খবর পায় পুলিশ। পরে ছুরিকাঘাত শুরু করেন। এতে ঘটনাস্থলেই 3 জন মারা যান, আরেকজন স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যান। খবর পেয়ে দ্রুত পিয়ার্স কাউন্টির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। হামলার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পিয়ার্স কাউন্টির তদন্তকারী সংস্থা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়সের কারণে ক্রমেই আরও বেশি অস্থির ও অসংলগ্ন আচরণ করছেন, এমনটাই মনে করে দেশটির 10 মার্কিনের 6 জনই। রয়টার্স ও ইপসোসের করা নতুন এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া মোট 61% উত্তরদাতা ট্রাম্পকে বয়সজনিতভাবে অস্থির বলে মনে করেছেন। এই উত্তরদাতাদের মধ্যে অনেক রিপাবলিকান সমর্থকও আছেন। 6 দিনব্যাপী চলমান জরিপটি শেষ হয় গত সোমবার। এতে অংশ নেয় 4,638 জন। তবে দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায় 89% ডেমোক্র্যাট, 30% রিপাবলিকান ও 64% স্বতন্ত্র ভোটার ট্রাম্পের সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন। জরিপে 4,638 জন প্রাপ্তবয়স্ক মার্কিনী অংশ নেন। তবে জরিপের ফলাফলকে মিথ্যা ও হতাশাজনক আখ্যা দিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস উইংল। সম্প্রতি আইন প্রণেতা ও বিচারকদের উদ্দেশ্যে একাধিক কঠোর মন্তব্যের প্রেক্ষাপটে জরিপটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের স্টেট অব দি ইউনিয়নের বার্ষিক ভাষণে কথা বলেন তিনি। একই দিন জেনেভায় পরোক্ষ বৈঠকের আগে ইরান বলেছে কোনো পরিস্থিতিতেই নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না তারা, এবং সংকট সমাধানে কূটনৈতিক পথই বেছে নিতে চায় দেশটি। এরই মধ্যে ইরানে আবারও সরকার বিরোধী আন্দোলন বাড়তে থাকায় বিক্ষোভকারীদের সতর্ক করেছে দেশটি। অরিসুল ইসলামের প্রতিবেদন। আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। মঙ্গলবারের বিক্ষোভে তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ইরানের পতাকায় আগুন দেয়। এছাড়া ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকালে আন্দোলনকারী ও সরকার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরে বিক্ষোভকারীদের সতর্ক করেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। আন্দোলনকারীদের সীমার মধ্যে থেকে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি। বলেন, অনেক ক্ষোভ থেকেও জাতীয় পতাকা নিয়ে সীমা ছাড়া কিছু করা ঠিক হবে না। এদিকে চলমান উত্তেজনার মধ্যে আগামী বৃহস্পতিবার আবারও জেনেভায় বৈঠকে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে তার আগেই ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে স্টেট অব দ্য ইউনিয়নে দেয়া ভাষণে তিনি বলেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ইউরোপ এবং বিদেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি। এ সময় ইরানের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার বিষয়ে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। পাশাপাশি কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধানের প্রতি জোর দেন ট্রাম্প। কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করা আমার পছন্দ, কিন্তু একটা বিষয় নিশ্চিত, আমি কখনোই বিশ্বের 1 নম্বর সন্ত্রাসের পৃষ্ঠপোষক দেশকে পারমাণবিক অস্ত্র ধারণ করতে দেব না। ইরানেরও আগ্রহ কূটনৈতিক সমাধানের দিকেই। সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনীতিকে অগ্রাধিকার দিলে তাদের সাথে একটি সমঝোতা হতে পারে। পাশাপাশি তেহরান কোনো পরিস্থিতিতেই নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অরিসুল ইসলাম, ৭১। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্স গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে পৌঁছেছে। বর্তমানে এটি ইরান থেকে মাত্র ২৫০০ কিলোমিটার দূরে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে রণতরীটি সেখানে অবস্থান নিয়েছে। সোমবার রণতরীটি ক্রিটে পৌঁছায়। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এথেন্সে অবস্থিত মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ার পর ইউএসএস জেরাল্ড ফোর্ডকে মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের শর্ত মেনে চুক্তি করবে। যে শর্ত মানলে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বাতিল করে দিতে হবে, মিসাইলের দূরত্ব বা রেঞ্জ কমাতে হবে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো প্রক্সি বাহিনীকে সহায়তা করতে পারবে না। ট্রাম্প একাধিকবার হুমকি দিয়েছেন, যদি ইরান তাদের শর্ত মেনে চুক্তি না করে তাহলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই একটি রণতরী সহ যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ দিতে আসছে ইউএসএস জেরাল্ড ফোর্ড। চীন থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার একটি চুক্তি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইরান। সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। চুক্তি অনুযায়ী ইরান চীনের তৈরি CM-302 ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে। প্রায় 290 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা জাহাজবাহিত রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে শনাক্ত করা কঠিন হবে। তবে ক্ষেপণাস্ত্র ক্রয়ের এই চুক্তি প্রায় সম্পন্ন হয়ে এলেও এটি হস্তান্তরের কোনো নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি। এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য চীনের সঙ্গে ইরানের আলোচনা অন্তত 2 বছর আগে শুরু হয়েছিল।
যুক্তরাজ্য এবং ফ্রান্স ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সহায়তা করতে চেয়েছিল বলে অভিযোগ তুলেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, কিয়েভের ইউরোপীয় মিত্ররা গোপনে ইউক্রেনে পারমাণবিক উপাদান এবং প্রযুক্তি পাঠাতে প্রস্তুত ছিল। রাশিয়ার ফেডারেশন কাউন্সিল, রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস এসভিআর এক বিবৃতিতে জানায়, ফ্রান্স এবং যুক্তরাজ্যের ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হওয়া উচিত। সংস্থাটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির ধারাগুলো পর্যালোচনা করে লন্ডন এবং প্যারিসের উদ্দেশ্যে সম্পর্কে তদন্তের প্রস্তাবও দিয়েছে তারা জানায়, জার্মানি পারমাণবিক অস্ত্র সহায়তার প্রচেষ্টায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল। ইউক্রেনে ঘোষিত সব যুদ্ধ লক্ষ্য এখনও পূরণ হয়নি এবং সেগুলো অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে রাশিয়া। সামরিক অভিযানের চতুর্থ বার্ষিকীতে এই মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, লক্ষ্যগুলো এখনও পুরোপুরি অর্জিত হয়নি। এই কারণে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে পুরোপুরি দখলের যেই লক্ষ্য নিয়েছিল তা অর্জনে ব্যর্থ হয়েছেন। 4 বছর আগে ইউক্রেনে অতর্কিত হামলা করে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করেন তখন দেশটি দখলে নিতে চেয়েছিলেন। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার জন্য সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেনের যুদ্ধের চতুর্থ বার্ষিকীতে এক এক্স বার্তায় ম্যাক্রো বলেন, একদিন রাশিয়ানরা তাদের নামে সংঘটিত অপরাধের মাত্রা ও দেশের ওপর দীর্ঘমেয়াদী বিধ্বংসী প্রভাব উপলব্ধি করবে। এদিকে ইউক্রেন যুদ্ধের চতুর্থ বার্ষিকীতে দেশটির সমর্থনে কিয়েভ সফর করেছেন ইউরোপীয় নেতারা। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মধ্য দিয়ে তার রক্তক্ষয়ী সংঘাতে রূপ নেয়। মঙ্গলবার এই যুদ্ধ 5ম বছরে গড়িয়েছে। এই সংঘাতের শুরু থেকে ইউক্রেন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সব ধরনের সহায়তা দিয়ে আসছে ইউরোপ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।